আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ভিপি নুরুল হক নূর গুরুতর আহত। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করে আন্তর্জাতিক গুম দিবসে বিএনপি জামায়াতের বাণী। বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়নের আশ্বাস। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই ইসলামী আন্দোলন। দেশের মানুষ চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচনে সরকারকে বাধ্য করা হবে মন্তব্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নড়াইলে প্রকৃতি জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে সবুজ সুন্দর বাংলাদেশী গড়ার প্রত্যয়। মাশরুম চাষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নরসিংদীর উদ্যোক্তা শাহিন মোল্লার অনন্য দৃষ্টান্ত। আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তার দাবি। এবং প্রথম টি-20 দিয়ে সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট সিরিজ শুরু আজ। জয় দিয়ে মিশন শুরু করতে চায় টাইগাররা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে শুক্রবার সন্ধ্যায় জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ অনেকেই আহত হয়েছেন। তাদের অনেককেই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। হামলার বিচারের পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। পরাগাজিমের রিপোর্ট। শুক্রবার রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জড়ো হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা জাপা চেয়ারম্যান ও মহাসচিবের গ্রেপ্তার এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জানান। কাকরাইলের দিকে রওনা হয়েছিলাম, তখন এই জাতীয় পার্টির কার্যালয় থেকে আওয়ামী লীগ যুবলীগ এই জাতীয় পার্টির উপরে ভর করে আমাদের উপর অকর্তৃত হামলা চালায়। রাত 9টার দিকে গণ অধিকার পরিষদের একটি মিছিল বিজয়নগর মোড় হয়ে পল্টনের দিকে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। একটু পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হন নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের অনেকে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে প্রাথমিক চিকিৎসা নেন। প্রথমত সন্ধ্যার দিকে আমার উপর হামলা হয়। এর প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল, মশাল মিছিল শুরু হয়। তখন আমাদের উপরে অতর্কিতভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ হামলা চালায়। সেখানে সেনাবাহিনী এবং পুলিশ উপস্থিত ছিল। আমরা এরপরে নুরুল হক নূর সহ আমাদের কার্যালয়ের সামনে আসি, সেখানে একটি প্রেস ব্রিফিং করার জন্য। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করব, তখন সেনাবাহিনী এসে আমাদের উপর হামলা চালায়, পুলিশ এসে হামলা চালায়। আমরা অবাক হয়ে গেলাম কিভাবে আমাদের উপর হামলা চালালো। আহতদের দেখতে হাসপাতালে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। হামলার বিচারের পাশাপাশি জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ ঘোষণার আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। আগামী 3 দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি, এটা জাতীয় পার্টি নয়, জাতীয় মুনাফেক পার্টি, ভারতীয় দোসর, রয়ের এজেন্ট, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একই সাথে এই জিএম কাদের থেকে শুরু করে 14 দলের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। আমরা আগামীকালকে ডু অর ডাই মাঠে নামবো। হয় এই ভারতীয় রয়ের দালালরা থাকবে, অথবা আমরা বিপ্লবের পক্ষের শক্তিগুলো থাকবো। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। ঢাকার বাইরের কয়েকটি জেলায়ও বিক্ষোভ হয়েছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর কাকরাইলে জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এ ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হয়েছে বলেও জানানো হয়। শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, কাকরাইলে 2টি দলের নেতাকর্মীরা মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে কথা না শুনে এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালায়। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগে বাধ্য হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তাই সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। আজ আন্তর্জাতিক গুম দিবস। শেখ হাসিনা সরকারের পতনের পর দিবসটি বাংলাদেশেও পালন করা হচ্ছে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল পৃথক বাণী দিয়েছেন। বাণীতে শেখ হাসিনার আমলে বাংলাদেশে নজিরবিহীন গুমের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে বলেও জানানো হয়। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। 2010 সালের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রোটেকশন অব অল পারসনস অ্যাগেইনস্ট ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্মেলনে একটি আন্তর্জাতিক সনদ কার্যকর হয়। সেখানে 30 আগস্টকে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর 2011 সাল থেকে বিশ্ববাসী 30 আগস্ট গুম দিবস হিসেবে পালন করে আসছে। বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জোরপূর্বক গুম একটি বৈশ্বিক সমস্যা, মানবাধিকারের চরম লঙ্ঘন। শেখ হাসিনার আমলে বাংলাদেশের নজিরবিহীন গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন করা হবে। বিএনপি মহাসচিব বলেন, গুমের ঘটনায় বিচারের দাবিতে এবছর দিবসটি জোরালোভাবে পালিত হবে। দিবসটি উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বাণীতে গুম অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। এদিকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত আইনে গুম করার অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে অন্তর্বর্তী সরকার গুম কমিশন গঠন করেছে। এরপর 2 দফায় প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রথম প্রতিবেদনে দেখা যায়, গুমের ঘটনায় কমিশনে এ পর্যন্ত 1676টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। আর দ্বিতীয় প্রতিবেদনে বলা হয়, সাবেক আওয়ামী লীগ সরকার গুমের সংগঠিত কাঠামোর অস্তিত্ব অস্বীকার করে এসেছে এবং সরকার পরিবর্তনের পরও এই অস্বীকারের মানসিকতা ভাঙা কঠিন থেকে গেছে, কারণ অনেক অভিযুক্ত ব্যক্তি এখন ক্ষমতায় রয়ে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন পুলিশ ও ডিবির কর্মকর্তা সহ মোট 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা করা হয়েছে। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যকর তদন্তে শেখ হাসিনা সহ 11 আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেন। সুব্রত গাইন, চ্যানেল আই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য গণভোট চায় ইসলামী আন্দোলন। দেশের মানুষ চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করা হবে বলেন ফয়জুল করিম। বিস্তারিত তাহফিমুল ইসলামের রিপোর্টে। দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সে সময় কয়েকটি দল পিআর পদ্ধতি নির্বাচনের জন্য আন্দোলন করছে। দাবি আদায়ে আন্দোলনের কথাও বলছেন কেউ কেউ। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মাঠে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির শীর্ষ এই নেতা বলছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন যদি জনগণ চায়, তাহলে সেভাবেই নির্বাচন হতে হবে। এজন্য প্রয়োজন গণভোট। জনগণ যখন যেটাকে পরিবর্তন করতে চায়, সেইটাই সংবিধান। আজকে যে আইন আছে, যদি জনগণ মনে করে আইনকে পরিবর্তন পারবে না, তাহলে তো জনগণের আইন। এটা জনগণ যদি পূর্ণ করে, যদি মনে করেন সংবিধানে নাই, তাহলে আমরা রেফারেন্ডাম চাই, আমরা গণভোট চাই। যদি গণভোটে জনগণ মনে করে পিআর শেষ নির্বাচন হবে, তারা চায়, আমরাও চাই। আর যদি তারা না চায়, জনগণ না চায়, তা আমরা চাইব না। পিআর পদ্ধতি ছাড়া সংসদ নির্বাচন হবে না মন্তব্য করে ফয়জুল করিম বলেন, পিআরের জন্য ইসলামী আন্দোলন জনগণকে উদ্বুদ্ধ করার কাজ করে যাচ্ছে। আমরা তো আন্দোলন করব, আমরা তো দাবি উত্থাপন করব, আমরা সরকারকে বাধ্য করার চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী পিআর সিস্টেম নির্বাচন দেওয়ার জন্য। দেখি কতটুকু কি পারা যায়, চেষ্টা তো করব। আমরা আন্দোলনের ভিত্তিতে যদি জনগণকে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে জনগণ বাধা দিবে, নির্বাচন তারা হতে দেবে না। এর জন্য আমরা বলছি যে আমরা ভবিষ্যতে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য চেষ্টা করতেছি। জনগণ যদি মনে করেন না পিআর সিস্টেমে ছাড়া আমরা নির্বাচন অংশগ্রহণ করব না, তাহলে সরকার এটাকে কোনো অবস্থাতেই করবে না।
ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা মনে করেন, দেশে নিরপেক্ষ জাতীয় সরকার গঠনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ৩৩ বছর পর ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ছাত্র প্রতিনিধি বেছে নেবেন প্রায় 12,000 ভোটার। এবার কেন্দ্রীয় ছাত্র সংসদের 25টি পদের বিপরীতে নির্বাচন করবেন 179 জন প্রার্থী। তবে হল সংসদের নির্বাচনে শিক্ষার্থীদের তেমন সাড়া মেলেনি। ছাত্রীদের নির্বাচন বিমুখতা অবাক করেছে সংশ্লিষ্টদের। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নব ফয়জুন্নেসা হল সংসদের 15 পদের 9টিতে কোনো প্রার্থী নেই। বাকি 6 পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জিততে যাচ্ছেন প্রার্থীরা। সব মিলিয়ে ছাত্রীদের 10 হলে অর্ধশতাধিক পদে প্রার্থী নেই। একজন করে প্রার্থী আরও অর্ধশতাধিক পদে। ছাত্রদের হলেও ভোট ছাড়াই জিতবেন অর্ধশতাধিক প্রার্থী। বেশ কিছু পদে মনোনয়নপত্র নেননি কেউই। শিক্ষার্থীরা বলছেন, ভয়ের সংস্কৃতি তরুণদের নেতৃত্বের প্রতি অনীহা তৈরি করছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা নারী বান্ধব হয়ে উঠতে পারেনি। তারা দায়িত্ব নিতে ভয় পাচ্ছেন। ট্যাগিং, বুলিং যেটা অনলাইনে প্রতিনিয়ত চলছে, যে কারণে খুবই স্বভাবতইভাবে নারীরা সাহস পাচ্ছেন। অনেকে ভয় পাচ্ছে যদি পরবর্তীতে অন্য কোনো সরকার আসে, এখন যদি আমি নির্বাচিত হয়ে পড়ে আমার কি হবে। প্রার্থীদের প্রতিশ্রুতি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে কাজ করবেন তারা। গণরুম, গেস্ট রুমের যে কালচার, একটা শিক্ষার্থী প্রথম বর্ষে রেজাল্ট আর ভালো হচ্ছে না। রেজাল্ট ভালো না হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাকে ওই সারা রাত ধরে টর্চারের শিকার হতে যাচ্ছে। আমরা এখন সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবো। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যত ব্যাড কালচার আছে আমরা চেষ্টা করব সব কিছু রিমুভ করার জন্য। নির্বাচন কমিশন বলছে, নির্বাচনের প্রার্থী তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও অবাক করেছে। নারীরা কথা বললেই বা কিছু হলেই হয়তো মনে করেন যে তারা হয়তো ওই রকমই ফিল করছেন না, এই ধরনের কিছু জিনিসও কিন্তু আমরা শুনতে পাচ্ছি। বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যদি এই কারণে শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ না করেন, যে আমি নির্বাচনে দাঁড়ালে আমার সম্বন্ধে বিভিন্ন কথা হবে, সেইটা যদি হয়ে থাকে, যেটা তো আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। 1992 সালে সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। 33 বছর পর এই ভবনের নেতৃত্ব বেছে নিতে শিক্ষার্থীরা কতটা আগ্রহী হলো সেটি কয়েকদিন পরই ব্যালট পেপারে জানা যাবে। কিন্তু নির্বাচনের প্রার্থী তালিকা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পুরনো প্রশ্নগুলোকে আবার সামনে নিয়ে আসলো, যেখানে বার্তা রয়েছে রাজনৈতিক দলগুলোর জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্দুল জব্বারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ৭১-এর কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান। আব্দুল জব্বার আজীবন রয়ে গেছেন শ্রোতাদের হৃদয়ে। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ। 1971-এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা, বাংলার জয় সহ বহু গানের গায়ক আব্দুল জব্বার। ক্যাম্পে ঘুরে ঘুরে হারমোনিয়াম বাজিয়ে গণসঙ্গীত পরিবেশন করতেন আব্দুল জব্বার, যা মুক্তিযোদ্ধাদের প্রেরণা জুগিয়েছিল। হাসি মুখে যারা দিয়ে গেল সেই স্মৃতি নিয়ে কে যায় না। সঙ্গীতশিল্পী আব্দুল জব্বারের জন্ম 1938 সালের কুষ্টিয়ায়। সঙ্গীতের তালিম গ্রহণ করেন ওস্তাদ ওসমান গনি ও ওস্তাদ লুৎফুল হকের কাছে। 1958 সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে তালিকাভুক্ত হন আব্দুল জব্বার। 62-তে প্রথম চলচ্চিত্রের জন্য গান করেন। 64 সাল থেকে বিটিভির নিয়মিত গায়ক হিসেবে পরিচিতি পান তিনি। দেশ স্বাধীন হওয়ার পর বিটিভি ও চলচ্চিত্রে নিয়মিত গান গাইতে শুরু করেন গুণী এই শিল্পী। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য তিনি 21 পদক, স্বাধীনতা পুরস্কার সহ বহু পদকে ভূষিত হয়েছেন। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। 2017 সালে 30 অগস্ট এই কণ্ঠযোদ্ধা মারা যান। সঙ্গীতে অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে সেরা কণ্ঠের শিল্পীরা তার জনপ্রিয় গান দিয়ে সাজানো হয় চ্যানেল আইয়ের নিয়মিত গান দিয়ে শুরুর বিশেষ অনুষ্ঠান। জাকিয়া আক্তার, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধ ও অভিযোজন নিশ্চিতে নড়াইলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।
মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন উৎসবে সব প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে পারলে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব বলছেন সুধীজনরা। ড্যানিয়েল সুজিত বোসের তথ্য ভিডিও চিত্রে আফরোজ হাসির রিপোর্ট। আবহমানকালের প্রকৃতি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ জনপদ হিসেবে সুপরিচিত চিত্রা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জেলা নড়াইল। তবে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির মতো নানা অনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্যময় পরিবেশের খ্যাতি হারাচ্ছে নড়াইল। এমন বাস্তবতায় চিত্রাপাড়ের জনপদের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় পার্বতী বিদ্যাপীঠ স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। এই যে গাছ আমরা লাগাচ্ছি, শুধু কি সৌন্দর্যের জন্য, শুধু কি ছায়ার জন্য, শুধু কি অক্সিজেনের জন্য, শুধু কি কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে সেই জন্য না। যারা ছাত্রছাত্রী তারা যখন সবুজে থাকে তাদের কিন্তু অনেক মনোযোগ বাড়ে এবং তাদের কিন্তু এই যে সবুজ, সেই সবুজ তাকে কিন্তু অনেক প্রফুল্ল রাখে, এই পড়াশোনার জন্য তাকে কিন্তু একটা ভালো পরিবেশ দেয়। সুতরাং আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। এমন উদ্যোগে পরিবেশ সুরক্ষায় উৎসাহী হয়ে উঠছে নতুন প্রজন্ম। আমাদের জলবায়ুকে যদি আগের মতো সুন্দর পরিবেশে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমাদের বৃক্ষ লাগাতে হবে। গাছ এমন একটি জিনিস যেটা আমাদের নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে থাকে। গাছের ফলে আমরা ছায়া, অক্সিজেন এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, প্রত্যেকে যদি একটি করে গাছ লাগাই তাহলে অনেক গাছ লাগাতে পারবো। আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। প্রকৃতি এবং জীবন ক্লাব সামাজিক বনায়নের জন্য তাদের যে প্রচেষ্টা, এটা যদি ভবিষ্যতে আরও কোনো আয়োজন করে, আমি আজকের আয়োজনের যে আনন্দ, এই আনন্দ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। প্রতি বছরই আসলে এই আয়োজনটা অব্যাহত থাকুক, যে আমাদের লক্ষ্যমাত্রা আসে সেটা যেন আমরা পূরণ করতে পারি। এই যে কোমলমতি শিশুরা আছে, এদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে না, গাছ লাগাতে হবে। বাংলালিংক এই উদ্যোগের সাথে আছে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ যে আমরা একসাথে কাজ করতে পারছি। সবুজায়নে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের অভিযাত্রা ত্বরান্বিত হচ্ছে বলছেন বিশিষ্টজনরা। আমাদের মোট বনভূমি 25% থাকার কথা, সেটা আমাদের এখানে নাই, যার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি বারবার আসা উচিত। পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলতে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটি নিঃসন্দেহে অন্যতম প্রথম সারির অবদান রাখবে এবং ভালো কাজ হিসেবে স্বীকৃত হবে। বৃক্ষ ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। তারা এই গাছের যত্ন নেবে এবং তারা বুঝতে পারবে যে আমাদের আরও বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। নড়াইলে সবুজ শ্যামল পরিবেশ নিশ্চিতে শুধু বৃক্ষরোপণই নয়, বছর জুড়ে পরিবেশ বান্ধব উদ্যোগের আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। একসময় মাশরুমকে ব্যাঙের ছাতা বলে খাদ্য হিসেবে গণ্য করত না সাধারণ মানুষ। তবে এখন দেশে বছরে প্রায় 40,000 টন মাশরুম উৎপাদন হচ্ছে। এখানে যুক্ত আছেন 1 লাখেরও বেশি কৃষক। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নরসিংদীর শাহিন মোল্লা গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। নিজের পাশাপাশি গ্রামে আরও অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। দেখুন শাইখ সিরাজের রিপোর্ট। প্রবাস থেকে ফিরে গ্রামেই কর্মসংস্থানের চেষ্টায় মাশরুম চাষ শুরু করেন নরসিংদীর শাহিন মোল্লা। প্রথম দিকে বাজার সম্পর্কে কোনো ধারণাই ছিল না তার, তবে নানা সংকটের ভেতরেও হাল ছাড়েননি, নিজেকে নিয়ে গেছেন সাফল্যের দুয়ারে। এখন আমার মাশরুম যত হয় বেচার সমস্যা হয় না। থাইল্যান্ড থেকে আমার ইনুকি, শিমিজি, সীতাকে, ইরিঞ্জি এই মাশরুম দিয়ে আসে। তো এই আল্লাহর রহমতে সব মাশরুমই আমার প্রতিদিনই চলে যায়, আমার শর্ট থাকে আরও। এখন আমি ঢাকা মিরপুরে একটা অফিস নিছি, যাত্রাবাড়ি নিজস্ব কিছু আছে, তো ওদিকে আর ইন্দা আমি ৭৪% প্রজেক্ট নিছি। এটা কি আপনার কেনা যাওয়া? এটা পুরোটাই। শুধু নিজের নয়, এখন গ্রামের অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এখানে। আমার এই এলাকা থেকে, গ্রাম থেকে প্রায় 60 জনকে আমি একটা সরকারি ট্রেনিং দেওয়াইছি। সরকারি ট্রেনিং দেওয়াইয়া এগরে আমরা প্রোডাকশনে দিয়ে দিছি। আইসা সারাদিনে 500 টাকা কাম করতে পারে। এরকম কয়টা করলে কত টাকা পান? এক একটা 1.5 টাকা পিস, আলা 200, 250, 300 যে যতটুকু করতে পারে। এখানে উৎপাদিত তাজা মাশরুম এবং মাশরুমের তৈরি নানা উপকরণ পৌঁছে যাচ্ছে সারা দেশের বাজারে। এটা হলো চা মাশরুম কি আমরা অনেক এটা আচার। এরপরে এই যে এটা হলো সোপ, মাশরুম সোপ আমাদের 4টা। এটা হলো ম্যাজিক মশলা।
মাশরুমের চপ। মাশরুমের চপ। সরকারি নানা উদ্যোগ মাশরুম চাষে বাড়লেও আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তা প্রয়োজন বলে দাবি এই উদ্যোক্তার। আমার প্রতি মাসে টার্গেট হলো 1 লক্ষ স্পন। হাতে এত স্পন বানাইতে খুবই কষ্ট হয়। যদি আমাদের কিছু মেশিন দিত তাইলে আমরা মাশরুমটা কিন্তু অনেক দূর সারিকে নিতে যেতে পারতাম। মাশরুম আমাদের পুষ্টি চাহিদার অনেকটাই মেটাতে পারে, দূর করতে পারে গ্রামীণ দারিদ্রতা, নতুন কর্মসংস্থান বাড়াতে পারে এবং উদ্যোক্তা তৈরি করতে পারে। এর জন্য প্রয়োজন মাশরুমের উন্নত কারিগরি কলাকৌশলের সম্পর্কিত প্রশিক্ষণ, ভালো জাতের বীজ, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি প্রচারণা। নরসিংদীর কাঠালিয়ান মাশরুম খামার থেকে শাহিক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। এবার বাংলাদেশ নেদারল্যান্ডস টি20 সিরিজ সংবাদে আবার আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। মাদারীপুরে মাঠে মাঠে এখন চলছে আমন ধানের চাষ। কৃষক ব্যস্ত সময় পার করছেন রোপণে। এবছর অতিবৃষ্টিতে কিছু বীজতলা নষ্ট হলেও ধান রোপণে বাড়তি সুবিধা পাচ্ছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের প্রত্যাশা তাদের। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুর জেলায় আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু জমির বীজতলা নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। তবে অনেকে পুনরায় বীজতলা তৈরি করেছেন আমন রোপণের জন্য। আবহাওয়া অনুকূল থাকায় ভালো ফলন পাওয়ার আশা কৃষকের। কৃষি বিভাগ থেকে কোনো আমি বীজ বপন পাইনি। আমার বীজ নষ্ট হয়ে গেছে 2 বিঘার মতন। আমি নতুন বীজ কিনে আবার আমার জমিতে রোপণ করছি। অনেক জমি আছে আগে পানি না থাকলে হয় না, তাই এবছর মোটামুটি যেটু পানি আছে একটু পানি থাকলে উসকোস প্রায় একরকম হইব। কৃষি অফিস বলছে এবছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ভালো ফলন পাওয়া যাবে। কৃষি অফিসের অধীনস্থ যারা আছে তাদের নিয়ে মাঠে আমরা কাজ করতেছি। বীজতলায় করে সেখানে চারা লাগাচ্ছে এবং লাইনে রোপণ করতেছে, তারা সুষম মাত্রায় সার প্রয়োগ করতেছে এবং পরবর্তী যে পরিচর্যা সেগুলো কী করণীয় সে ব্যাপারে আমরা নির্দেশনা দিয়েছি এবং মাঠে আমরা আছি কৃষকদের আমন ধান যাতে তারা নির্বিঘ্নে চাষ করতে পারে সেই জন্য তাদেরকে যে কারিগরি জ্ঞান, যে পরামর্শ সেটা আমরা দিয়ে আসছি। এবছর জেলায় আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 22,622 হেক্টর জমিতে। বীজতলা তৈরি হয়েছে 1,120 হেক্টর জমিতে। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। সুন্দরবন সহ সব প্রজাতির কুমিরের রয়েছে আলাদা আলাদা জীবনধারা ও নিজস্ব বাসস্থান চেনার ক্ষমতা। সম্প্রতি সুন্দরবনের লোনা পানির কুমিরের জীবনচক্র নিয়ে অভিনব গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, কুমিরের শরীরে আধুনিক স্যাটেলাইট ট্রান্সমিটার স্থাপনের মাধ্যমে শুরু হয় কুমিরের জীবনচক্র জানার এই ব্যতিক্রমী গবেষণা। বাগেরহাট সংবাদদাতার তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসের রিপোর্ট। গভীর অরণ্যের ভেতরে কুমির কিভাবে বেঁচে থাকে তা জানতেই জুলিয়েট, মধু, পুটিয়া, জোংরা ও হারবারিয়া নামের 5 কুমিরের শরীরে বসানো হয় আধুনিক স্যাটেলাইট ট্রান্সমিটার। স্যাটেলাইট সিগন্যালে ভেসে আসা তথ্য জানায় নিজস্ব বাসস্থান, গতিপথ ও কুমিরের জীবনের নতুন সব গল্প। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, কুমির হারায় যায়নি। কুমির তো সুন্দরবনে আছে। আর এই যে আমরা ওর চলাফেরাটা দেখলাম, মোংলা নদীর দিয়ে বরিশাল হয়ে আবার সে মাদারীপুর যাওয়ার জন্য চেষ্টা করেছে। অতএব ইতিমধ্যে আমরা যখন সে ব্যাক করে শীতলমারি আসে তখন সেখান থেকে টের পাই, আমরা ওখান থেকে উদ্ধার করে এনে আবার সুন্দরবনে অবমুক্ত করে দিই। প্রত্যাশিত সময়ের আগেই সিগন্যাল হারিয়ে গেলেও গবেষকদের নথিতে থাকা তথ্য বলছে সুন্দরবনের জীববৈচিত্র্যের নতুন জানালা খুলে দিয়েছে এই 5 কুমির। যে তথ্যটা ছিল না সেটা হচ্ছে গতিবিধিরা। এইটা আমরা এই স্যাটেলাইট ট্রান্সমিটারের মাধ্যমে আমরা তো উদ্ধার করতে সক্ষম হয়েছি, অনেক কিছু জেনেছি। আশা করি ভবিষ্যতে আরও নতুন কোনো ডিভাইস আসলে তখন আমরা আরও ভালো করে জানতে পারব। বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ সেন্টারের সহযোগিতায় সুন্দরবনের জীববৈচিত্র্যের অজানা তথ্য জানতে গবেষণা পরিচালনা করে IUCN বাংলাদেশ, GIZ জার্মানি ও অস্ট্রেলিয়ার
কুমির বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। গ্রিসের স্টেফান সিতোস দিচ্ছি আরো একবার। আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ভিপি নুরুল হক নূর গুরুতর আহত। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ। গুমের শিকার ব্যক্তিদের স্মরণ করে আন্তর্জাতিক গুম দিবসে বিএনপি জামায়াতের বাণী। বিএনপি ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন প্রণয়নের আশ্বাস। জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই ইসলামী আন্দোলন। দেশের মানুষ চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচনকে সরকার বাধ্য করা হবে মন্তব্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নড়াইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে সবুজ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়। মাশরুম চাষের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নরসিংদীর উদ্যোক্তা শাহিন মোল্লার অনন্য দৃষ্টান্ত। আধুনিক প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনায় আরও সহায়তার দাবি। এবং প্রথম টি-20 দিয়ে সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট সিরিজ শুরু আজ। জয় দিয়ে মিশন শুরু করতে চায় টাইগাররা।